জাদুর ছুরি ঘুরিয়ে ডাক্তার ইজাজ সেলিম মিয়া সোনালীর মতো তার জীবনটাকে বদলে দিয়েছে। চোখের সামনে সে মানুষটির কষ্ট দেখা যায়। রনি মনে করে পৃথিবীতে ওর বসের মতো খুব কম মানুষই হয়। আজ সে মানুষটি কষ্ট পাচ্ছে, তার রনি সহ্য হচ্ছে না। অন্যদিকে রনি কথা শুনে প্রিন্স রেগে বলে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। জ্ঞানীগুণী হয়ে গেছো না? আমাকে জ্ঞান দিতে আসো, আমার সামনে অধিকার নিয়ে বড় বড় ডায়লগ দাও। রনি প্রিন্সের ধমক শুনে চুপসে গেছে। প্রিন্স রনির দিকে কটমট করে তাকিয়ে বলে, শুনেছো কখনো বৃষ্টিতে ভিজে ব্যাঙের সর্দি হয়েছে? প্রিন্সের কথা শুনে মাথা ঝাঁকিয়ে না বুঝালে প্রিন্স বলে, কারণ ব্যাঙ তো সবসময় পানিতে থাকে, তাই সামান্য বৃষ্টিতে তার কিছুই হয় না। আমি হচ্ছি প্রিন্স মাহমুদ, মাফিয়া জগতের সম্রাট। সামান্য হাত কাটায় আমার কিচ্ছুই হবে না, বুঝলে? তাই উল্টাপাল্টা কথা না বলে এখান থেকে যাও। কথাটা বলে প্রিন্স বেরিয়ে গেল। রনিও প্রিন্সের পিছনে পিছনে যায়। সেদিনও ব্যর্থ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে। 1 মাস পর প্রিন্স আজকে 1 মাস ধরে কোবরার বিভিন্ন আস্তানায় মেহেককে খুঁজে যাচ্ছে, কিন্তু পায়নি। তবে মাঝে মাঝে ওর কাছে মেহেকের কিছু ভিডিও ফুটেজ পাঠানো হয়, যা দেখলে প্রিন্স ঠিক থাকতে পারে না। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কেমন কালো হয়ে গেছে, সব সময় কেমন ঘোরের মধ্যে থাকে। যারা মেহেককে চেনে জানে হয়তো প্রথমে তারা তাকে দেখলেও চিনতেই পারবে না যে এটা মেহেক। প্রিন্সের ধারণা ওরা মেহেককে হয়তো প্রতিদিন খেতে দেয় না। ভিডিও ফুটেজে দেখা যায় মেয়েটা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে নিজের চুল ছিঁড়তে যায় বা নিজের হাত নিজেই কামড় বসিয়ে দেয়। প্রিন্স বুঝতে পারছে মেহেক একটুও ভালো নেই। এই সময় যেখানে ওর পরিপূর্ণ বিশ্রাম ও যত্ন নেওয়ার দরকার ছিল, সেখানে এক রুমে বন্দি করে রাখা এবং ঠিকঠাক খাবার না দেওয়ার কারণে এমন অস্বাভাবিক আচরণ করছে। তাছাড়া ডাক্তারের কথা মতে এ সময় হরমোনের ব্যালেন্স উঠানামা করার কারণে হয়তো চুল ছিঁড়তে চায়, নিজের ক্ষতি করতে চাচ্ছে। এগুলো দেখে প্রিন্স প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরছে। নিজেকে এবং ওর লোকজনদেরকে এত শক্তিশালী তৈরি করে বাড়িতে এত গার্ড রেখে লাভ কি যদি নিজের পরিবারের কাজে না আসে? প্রিন্সের আস্তে আস্তে মনোবল কমতে শুরু করছে। অন্যদিকে মির্জা, কোথায় ছিলি তুই? বস, একটু নাইট ক্লাবে গিয়েছিলাম। তোর বুদ্ধি কি হাঁটুতে? তুই আস্তানা থেকে বের হয়েছিস কেন? প্রিন্স তোকে পেলে তখন কি করবে একবার ভাবলি না? সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, আজ 1 মাস হয়ে গেছে উপবাস আছি, তাই একটু গলা ভেজাতে গিয়েছিলাম। তাছাড়া আপনার ছায়া থাকতে ওই প্রিন্স আমার কিছুই করতে পারবে না, তা আমি জানি। আমার সামনে বড় বড় কথা কাপচাও, তা আমি জানি। তোকে ধরে যদি প্রিন্স আমার পর্যন্ত এসে যায় তো সেদিন তোর শেষ দিন, কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে মনে মনে বলল, হারামজাদা, তোর বাপের বয়সী একটা মানুষ আমি, আর তুই সেই আমাকে তুই তুকারি করছিস। আমার সাধ্য থাকলে তোকে আর প্রিন্সকে খেয়ে ফেলতাম। কোবরা সিকান্দার মির্জার দিকে তাকিয়ে বলল, কিরে, কোথায় হাওয়া হয়ে গেছিস? বস, আমি কল্পনা করছিলাম আপনি কিভাবে শয়তান প্রিন্সকে মারছেন। তোর কাছে শুনেছি তোর মেয়ে নাকি খাস্সা মাল, সেজন্য এতদিন তোকে দিয়ে সিসি ফুটেজ চেক করায়। আমার মনটা আবার নরম, তো সুন্দরী মেয়েদের আদর করা ছাড়া থাকতে পারি না। কিন্তু এখন ভেবে দেখলাম, শালা প্রিন্স বউকে বাঁচাতে কবে আসবে, সে আশায় তোর মেয়েকে অভুক্ত রেখে লাভ কি? 1 মাস ধরে তুই এবং তোর মেয়ে বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস, তা তো আদায় করতে হবে। তাছাড়া তোর মেয়ে একা একটা রুমে থাকছে, আমার তো উচিত মেয়েটার একাকিত্ব দূর করার। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, কিছু বুঝতে পারছি না। এ কথা শুনে কোবরা রেগে গিয়ে বলে, শালা মাগির দালাল, তা বুঝবি কেন? তোর তো টাকা ছাড়া বুদ্ধি খুলতে চায় না। তবে এ যাত্রায় টাকা তো আগে পাবি না। যা, তোর মেয়েকে আজকে রাতে আমার মনোরঞ্জনের জন্য তৈরি কর। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলল, বস, ওকে তৈরি হতে বললেও লাভ হবে না, কারণ ওকে এখানে আনার পর থেকে ওর খেয়াল রাখার দায়িত্ব আমাকে দিয়েছেন। ওকে তিলে তিলে কষ্ট দিয়ে তা ভিডিও করে তার ফুটেজ বানানো আমার দায়িত্ব ছিল। তো
ওকে খাবার দিতে আমাকেই যেতে হতো। তখন তো বুঝতে পারিনি এই শালির পেটে এই শালির পেটে পেটে যে এত কুবুদ্ধি। তাহলে তো তাহলে তা আমার দিকে তেড়ে আসার সময় পেত না। কোবরা সিকান্দার মির্জার কথা শুনে বিরক্ত হয়ে বলল, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঝেড়ে কাজ। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বল। আসলে বস, ওকে তো প্রথম 3 দিন পানিও খেতে দেইনি, যাতে ক্ষুধার যন্ত্রণা কিছু চিন্তা করার অবস্থায় না থাকে। ওর অবস্থা তাতে খারাপের দিকে চলে যায়। তখন স্যালাইনও ইঞ্জেকশন পুশ করে জ্ঞান ফেরাতে হয়েছে। এরপর থেকে ওর এরপর থেকে ওকে একদিন পর পর খাবার দেই। তবে তবে পানি লাইন বন্ধ করিনি। তাতে সমস্যা কোথায়? ও ঘুমালে তখন আমি গিয়ে খাবার দিয়ে আসতাম। এভাবে 1 সপ্তাহ চলছিল। একদিন আমি খাবার দিয়ে আসতে গেলে পিছন থেকে আমাকে গ্লাস দিয়ে আঘাত করে। অবশ্য আঘাত করার আগেও ও হয়তো জানতো না এটা আমি ছিলাম। আঘাত পেয়ে আমি পিছনে ঘুরলে আমাকে দেখে চমকে ওঠে। তারপর আমাকে উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি এখান থেকে মুক্তি মুক্তি পাচ্ছে না, সেজন্য নিজেকে শেষ করতে চেয়েছে। সে থেকে ওর খাবারের মধ্যে ড্রাগস দেই, যাতে ও নেশায় আসক্ত হয়ে পড়ে। ও যেন চিন্তা ভাবনা করার মতো অবস্থায় না থাকে। সেজন্যই বলছি বস, ওই মেয়ের তো ড্রাগসের নেশায় ব্রুত হয়ে আছে। আপনি ওর কাছে গেলে বাধা দেওয়ার মতো অবস্থা নেই, বরং ওর সঙ্গ ভোগ করতে পারবেন। তাই আপনি নিশ্চিন্তে যান। আসলে সেদিন কি হয়েছে আসুন তা জেনে নিই। মেয়েকে 3 দিন এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে একটু পানির জন্য জান বের হওয়ার মতো অবস্থা হয়েছে। এমনকি পানি ও ক্ষুধায় যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর জ্ঞান আসার আগ পর্যন্ত ওর সাথে কি হয়েছে কিছু মনে নেই। তবে সেদিন বিকেলে মেহেকের জ্ঞান ফিরে নিজেকে খাটে পেয়ে অবাক হয়ে যায়। কারণ মেহেকের যতদূর মনে আছে সে ক্ষুধার যন্ত্রণায় ফ্লোরে শুয়ে কাতরাচ্ছিল। একসময় চোখ ভারী হয়ে আসে, মাথা ঝিমঝিম করছিল। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছি। তাহলে এখন আমাকে খাটে এনেছে কে? মেহেক এখানে খাটে শুয়ে আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে খাটের পাশে স্ট্যান্ডে স্যালাইনের খালি প্যাকেট ঝুলিয়ে রাখা। তার মানে এখানে কেউ এসেছিল যে তাকে খাটে তুলেছে এবং চিকিৎসা করিয়েছে। কথাটা ভেবে মেহেক আশেপাশে ভালো মতো তাকিয়ে দেখতে পায় পানির বোতল ও প্লেটে খাবার রাখা আছে। খাবার দেখে মনে পড়ে সে 3 দিন ধরে সে ক্ষুধার্ত। খাবারের দিকে তাকানো মাত্র ওর ক্ষুধা কয়েকশো গুণ বেড়ে যায়। মেহেক সে সময় এত কিছু না ভেবে তাড়াহুড়া করে খাট থেকে নেমে খেতে বসে। সেদিন মেহেক মনে করেছে তার বাবা হয়তো প্রিন্সের হাতে ধরা পড়েছে এবং ওকে এখানে বন্দি করে প্রিন্স শাস্তি দিচ্ছে। এরপর কেটে গেল 1 সপ্তাহ। এর মধ্যে প্রতিদিন ও ঘুমে থাকতে কেউ একজন খাবার দিয়ে যায়। মেহেক একটা বিষয় বুঝতে পারছিল না, ও কখন ঘুমিয়ে থাকে তা এরা জানতে পারে কিভাবে। আর তা ভেবে দেখলে সে কখন কি করত তা একমাত্র প্রিন্স ধরে ফেলতো। তার মানে তাকে এখানে প্রিন্স বন্দি করে রেখেছে। কথাটা ভেবে মেহেকের মন থেকে প্রিন্সের প্রতি ঘৃণা জন্ম নেয়। মেহেক তো আর জানতো না তার বাবাই তাকে এখানে এনে বন্দি করে রেখেছে আর 24 ঘন্টা তার উপর নজরদারি রেখেছে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। মেহেক ভাবে কে তাকে প্রতিদিন খাবার দেয় তা দেখবে এবং দরকার হলে কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এখান থেকে দূরে, অনেক দূরে পালিয়ে যাবে। তাই তো মেহেক একদিন ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রেখেছিল। মেহেক শুয়েছিল। সিকান্দার মির্জা মেহেকের থেকে একটু দূরে খাবার রেখে যেতে নিলে মেহেক ঝটপট দাঁড়িয়ে টেবিল থেকে জগ নিয়ে পেছন দিক থেকে সিকান্দার মির্জার মাথায় জগ দিয়ে জোরে মেরে দিল। সঙ্গে সঙ্গে সিকান্দার মির্জা শব্দ করে পিছনে তাকান। মেহেক তার বাবাকে দেখে হাতে থেকে জগটা পড়ে গেল। এদিকে সিকান্দার মির্জা মেহেকের দিকে ফিরে ঠাস ঠাস করে দুটো চড় মেরে গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আমাকে আঘাত করার তোর সাহস হলো কেমনে? মেহেক ওর বাবাকে দেখে এমনিতেই হতবাক হয়ে গেছে। তার মধ্যে বাবার মুখের ভাষা শুনে এবং তেড়ে এসে গলা চেপে ধরায় অবাক হয়ে গেছে। সিকান্দার মির্জা মেহেককে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে।
গলা চেপে ধরাতে মেহেকের কাশি উঠে গেছে। মেহেক ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, বাবা তুমি? আর এতদিন আমি তোমাকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে গেছি। আমি ভেবেছি প্রিন্স তোমার কোনো ক্ষতি করেছে আর এখানে আমাকে ওই বন্দি করে রেখেছে, কিন্তু এখন দেখছি আমার জন্মদাতা পিতাই আমাকে বন্দি করে রেখে আমাকে মারতে চাইছে। ইস, এমন দিন দেখার আগে। চুপ, একদম চুপ মাগি। সিকান্দার মির্জা ধমক দিয়ে মেহেককে থামিয়ে দেয়। এদিকে বাবার মুখে মাগি শব্দ শুনে মেহেক স্তব্ধ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ থম মেরে নিজেকে সামলে বলল, ছি, তোমার ভাষা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তোমাকে আমার জন্মদাতা পিতা ভাবতে ঘৃণা হচ্ছে। সিকান্দার মির্জা মেহেকের কথা শুনে শব্দ করে হেসে উঠল। মেহেক বুঝতে পারছে না তার বাবা কেমন লোক। মেয়ে তাকে ঘৃণা করে এটা শুনে কষ্ট না পেয়ে কেমন করে হেসে লুটুপুটি খাচ্ছে। মেহেকের মুখের দিকে তাকে সিকান্দার মির্জা বলে, কি ভাবছিস আমি পাগল তাই এভাবে হেসে যাচ্ছি? এটা ভাবলে তোর ভুল হবে। আরে আমাকে জন্মদাতা ভাবতে বলছে কে তোকে? তুমি কি বলতে চাচ্ছ? কি? সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল, তুই বা মন কেউ আমার সন্তান না। তোর বাবা আর আমি বন্ধু ছিলাম। তোর মামার বন্ধুর ল্যাবে আমরা দুজনে কাজ করতাম। তোর নানা ছিলেন এলাকার প্রভাবশালী এবং বিশাল সম্পত্তির মালিক। অবশ্য সবার কাছে তার আরেকটি পরিচয় ছিল, সে দয়াবান। আমাকে আর তোর বাবাকে আমাদের স্যার একদিন একটা কাজে তোর মামার কাছে পাঠাই। সে বাড়িতে থাকায় আমরা দুজনে বাড়িতে গিয়ে দেখা করি। তাদের এত অর্থ সম্পদ দেখে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ওখান থেকে আসার পর মেহেকের নানার সম্পর্কে খোঁজ খবর নেই। তখন জানতে পারি তার এই সম্পদের মালিক তার ছেলে ও মেয়ে। ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়েছে, কিন্তু মেয়ে এখনো বিয়ে হয়নি। তোর বাবা এবং আমি মিলে প্ল্যান করি তোর নানার মানে বুড়োর অফিসে কাজ নিব, তার বিশ্বাস অর্জন করে এরপর তোর মাকে বিয়ে করব। তাকে দিয়ে কৌশলে তোর মাকে দিয়ে টাকা পয়সা আদায় করব। আমরা আমাদের প্ল্যান মতো এগিয়ে যাই। আমরা যতটা অসহায়, এই পৃথিবীতে গরিবের কষ্ট দেখার কেউ নেই। তাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে টিকে থাকার যুদ্ধ করতে হয়। এসব কথা বলে আরও নানান কি কান্না কেঁদে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বসকে বোঝাতে থাকি। এখানে এসে কাজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা সেখানে থাকি, সেখান থেকে এই জায়গা অনেক দূর হয়ে যায়। বাড়িতে যেতে যেতে রাত 11টা বেজে যায়। বাড়িতে আমার বুড়ো অন্ধ মা এবং আমার বন্ধুর পুঙ্গু বাবা আছে। তাদের জন্য চিন্তা হয়, কিন্তু তাও আমাদের পেটের দায়ে ওখানে কাজ করতে আসতে হচ্ছে। আমাদের কথা শুনে বসের মনে আমাদের জন্য মায়া হয়। তোদের নানার অফিসে আমাদের কাজ দেওয়ার ব্যবস্থা করে, কারণ ওখান থেকে আমাদের বাসা অনেক কাছে। ওই বুড়োর অফিসে কাজে ঢোকার পর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার মন জয় করা। তবে প্রথম দিকে অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। তবে আমরা দুজনে হাল ছাড়িনি। 2 বছর ওখানে আমরা কাজ করার পর তার নজরে আমি না এলেও আমার বন্ধু আসে। এতদিন দুজন চেষ্টা করতাম তোর নানার নজরে পড়ার, তা সফল হওয়ার পথে। জানিস, ওই বুড়োর চোখে তোর বাবা পড়েছে, তাতে আমি একটুও হিংসে করিনি। আর হিংসে করবই কেন? ও আর আমি তো একই। আমার সব কিছু ওর আর ওর সব কিছু আমার। আমি তো এটাই ভেবে এসেছি। আমার বন্ধু সফল হয়েছে, তাই আমার খুশির সীমা ছিল না। আমার জানা মতে আমার বন্ধুর বড় একটা গুণ ছিল, সে সহজেই কাউকে তার কথার মায়ায় ফেলে দিত। সেজন্য তো আমি এক সাইড হয়ে ওকে তার মনে জায়গা করতে দিলাম।
এরপর থেকে বুড়োর কাছে আমার বন্ধু এতটাই প্রিয় হয়ে গেল যে নিজের মেয়েকে ওর কাছে বিয়ে দিতে চাই। তার কথা হচ্ছে টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই অভাব অভাব তো আর নেই। সে তার একমাত্র মেয়ের জন্য বহুদিন ধরে গরিব ঘরের নম্র ভদ্র ছেলে খুঁজছে, যা তোর বাবার মধ্যে ছিল। কিছুদিনের মধ্যেই তোর নানা আমার বন্ধুর সাথে তার মেয়ের বিয়ে দেয়। বিয়ের প্রথম কয়েক মাস আমার বন্ধুর সাথে আমার সব ঠিক থাকলেও তারপর থেকে আস্তে আস্তে ও বদলে যেতে থাকে। একসময় আমি লক্ষ্য করে দেখি সে আমাকে এড়িয়ে চলতে চাচ্ছে। আমার রাগ উঠে গেল। আমি গিয়ে ওকে বললাম, তোর হঠাৎ কি হয়েছে? ইদানিং আমাকে এড়িয়ে চলছিস কেন? বিয়ের 6 মাস হয়ে গেছে, এখনো এখনো তোর বউকে দিয়ে টাকা চাইছিস না কেন? আমাদের প্ল্যান কি ভুলে গেছিস? ও আমাকে বলল, বন্ধু দেখ, এখন এসব ভুলে যা। আমি তোর ভাবিকে টাকার কথা বলতে পারবো না। ও আমাকে ভীষণ ভালোবাসে এবং বিশ্বাসও করে। আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না আমার কোনো কথাই বা আচরণে সে কষ্ট পাক। সেদিন তোর বাবার কথা শুনে আমার রাগ উঠে গেল। আমাকে ধোঁকা দিয়ে বইয়ের টাকায় একা বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, কথাটা ভেবে ওর সাথে একচোট ঝগড়া করলাম। যাকে বন্ধু কম ভাই বেশি মনে করতাম, সে আমার সাথে বেইমানি করছে, তা মেনে নিতে পারছিলাম না। এদিকে দিন দিন আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। একদিন তোর বাবা আমাকে ডেকে 2 লাখ টাকা দিয়ে বলে, বন্ধু আমার কাছে এর থেকে বেশি নেই, তুই এটা রেখে দে। এ টাকা দিয়ে কিছু একটা ব্যবসা কর, আর কোনো কথা বলিস না। আর তুই ঝামেলা করলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হতে হবে। ওই দিন আমার ধোঁকাবাজ বন্ধুর কথা শুনে হতবাক হয়ে যাই, তবে ওকে কিছু বলিনি। আমি সেদিন ওই টাকা নিয়ে চলে আসি, কিন্তু আমার মনে তখন আগুন জ্বলছে। আমার সাথে বেইমানি। আজকে আমি সরে দাঁড়িয়েছি বলেই তো সে বুড়োর মন জয় করতে পেরেছে। আর এখন রাজ্যসহ রাজকন্যা পেয়ে সেই আমাকে ভুলে গেছে। এটা মানা যায়, কিন্তু তোর বাবাকে শায়েস্তা করতে হলে আমার লোকবল দরকার ছিল, যা তখন আমার কাছে ছিল না। তাই ওই দিন টাকা নিয়ে এসে পড়ি। কেটে যায় অনেক সময়। এরপর কয়েক বছর সময় লাগে আমার সমাজের মাঝে একটা জায়গা তৈরি করতে। তবে আমার মনে তখনও তোর বাপের বেইমানি ভুলতে পারে নাই। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে কিছু বলার মতো অবস্থায় নেই। এমনিতেই গলা চেপে ধরায় নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। একচোট দস্তাদস্তির কারণে শরীরে কোনো শক্তি পাচ্ছে না। নিজেকে মনে হচ্ছে একটা জীবন্ত লাশ। এছাড়া এত বছর যাকে জন্মদাতা ভেবে এসেছে, এখন শুনছে সেই লোক নাকি ওর বাবা না, ওর বাবার বন্ধু। বাবার বন্ধু এমনও হতে পারে, তা মেহেকের জানা ছিল না। এদিকে মেহেককে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে সিকান্দার মির্জা বলল, তোকে তো আর একটা কথা বলা হয়নি। একদিক থেকে তো আমি তোর বাবাই, তবে সৎ বাবা, কারণ তোর মায়ের সাথে আমার বিয়ে হয়েছে। যদিও বিয়েটা আইনিভাবে হয়েছে, ধর্মমতে হয়নি। বুঝিসনি ওই হতচ্ছাড়া মন, তোর মায়ের গর্ভে থাকতে বিয়ে হয়েছে তো তাই। ওই বদ মেয়ে পৃথিবীতে আসার আগে থেকে আমার পিছনে লেগেছে। ইস, তোকে কি বলতে গিয়ে কি বলছি জানিস? 10 বছর পর তোর বাবার সাথে আমি দেখা করি। তোর বাবা আমাকে দেখে খুব একটা খুশি হয়নি, তবে আমিও তো হাল ছাড়ার পাত্র না। তোর বাবাকে বলি, তাকে ছেড়ে এতদিন দূরে থাকতে আমি মোটেও ভালো ছিলাম না। জীবনে টাকা পয়সা অর্জন তো করেছি, জীবনে টাকা পয়সা তো অর্জন করেছি অনেক, কিন্তু আমার বন্ধুকে ভুলতে পারিনি। আর কত কথা বলতে হয়েছে তোর বাবার সঙ্গে সম্পর্ক আগের মতো করতে। প্রথমে আমার কথা বন্ধু বিশ্বাস না করলেও কিছুদিন যাওয়ার পর বিশ্বাস করতে শুরু করে দিল। আবারও আমাদের সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ বন্ধুত্বের রূপ নেই। একটা সময় তোর বাবা আমাকে
আমাকে ছাড়া কিছুই বোঝে না। তাছাড়া তোর বাবা তোর নানার বাসায় থেকে ছোট হবে বলে অনেক আগেই তাদের থেকে দূরে সরে আসে। আসলে সব ভঙ্গ, হারামি একটা। ও জানতো ওখানে থেকে সরে আসলে বুড়োর ওকে ঠিকই ব্যবসা করতে টাকা দিবেন। শালা কত বড় বেঈমান! যে টাকায় হক ছিল, যে টাকায় আমার হক ছিল তা একা মেরে দিয়েছে, আমাকে দেয়নি। অবশ্য বুড়োর পরিবারের থেকে তোরা দূরে ছিলি, সেটাই ছিল আমার জন্য প্লাস।